1 বছর হলো আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সি নারী আমি। বাবার বাড়িতেও ঠাঁই হয়নি ডিভোর্সের পর। আমার এক কাছের বান্ধবী তখন হেল্প করে আমাকে তার ফ্ল্যাটে আশ্রয় দেয়। 1 বছর হলো তার সাথেই আছি, কিন্তু আর কত, তার উপর খেয়ে আর কতদিন থাকবো। তাই হায়াতের বাকি কথাটা তার সামনে বসা ব্যক্তিটাই সম্পূর্ণ করে দিল। তাই চাকরির জন্য এখানে এসেছেন, তাই তো? হায়াত অত্যন্ত নম্রভাবে বলল, জি, চাকরিটা আমার খুব দরকার স্যার। হায়াতকে কিছুক্ষণ দেখলো রোহিত। মেয়েটা হলদে ফর্সা, মাথায় খয়েরি রঙের হিজাব জড়িয়েছে, গালে 2-4টা ব্রণ, চোখের নিচে ডার্ক সার্কেল। রোহিতের কাছে মেয়েটাকে পান্ডার মতোই লাগলো। সে বলে উঠল, এই 1 বছরে চাকরির খোঁজ করেননি? অনেক করেছি স্যার, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি বলে কেউ জব দিতে রাজি হয়নি। আমি রাজি হব সেটা কেন মনে হলো? রোহিতের প্রশ্নের উত্তর দিতে হায়াত ন্যানো সেকেন্ড সময়ও বোধহয় ব্যয় করলো না। সে ঝটপট বলে ফেলল, ভালো মানুষ। আপনি ভালো মানুষ স্যার। মানুষের চেহারা দেখেই তারা কেমন তা আন্দাজ করা যায়। আপনার চেহারাতেই কেমন একটা দয়াশীল ভাব আছে। রোহিত হেসে ফেলল। হায়াত বলে উঠল, মাশাআল্লাহ স্যার, আপনার হাসির মাঝে একটা পজিটিভ গন্ধ পাচ্ছি। রোহিত ভ্রু কুঁচকে বলল, জি, মানে স্যার চাকরিটা। রোহিত কিছু বলতে যাবে তখন হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসার শব্দ হলো। রোহিত ফোনটা হাতে নিতেই দাঁড়িয়ে গেল, মুখে শুধু বলল, শিট। হায়াত বলল, এনি প্রবলেম স্যার? রোহিত বলে উঠল, পালান মিস হায়াত, তুফান আসছে। হায়াত ব্রু কুঁচকে বলল, সরি স্যার। রোহিত তাকে তাড়া দিতে লাগলো, আরে রাখেন আপনার স্যার, পালান আপনি। পালাতে যাব কেন স্যার? আপনি কি চান না আপনার জবটা হোক? হায়াত দাঁড়িয়ে পড়ল, চলে গেলে চাকরিটা হয়ে যাবে স্যার। হয়ে গেছে আপনার চাকরি, এবার অত্যন্ত যান, তা না হলে চাকরিটা আর থাকবে না। হায়াত হতভম্ব হয়ে গেছে চাকরি। সে খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, থ্যাংক ইউ স্যার, এতগুলো ধন্যবাদ স্যার। রোহিত এবার কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আরে প্লিজ যান এবার। হায়াত বেবাসাকা খেলো যেন। সে তার ব্যাগটা নিয়ে চলে যেতে লাগলো, কিন্তু শেষ রক্ষা হয়েও যেন হলো না। হায়াত দরজা খুলতে যাবে, অমন সময় কেন যেন ধুম করে দরজাটা খুলল। হায়াত মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল, ও বাবা গো। রোহিত বলল, শিট মিস হায়াত। হায়াত মাথা ডলতে ডলতে সামনের ব্যক্তিটাকে দেখতে চাইল, তবে ব্যক্তিটার মুখ দেখার জন্য তাকে মাথা উঁচু করতে হলো। ব্যক্তিটাকে দেখে তার মুখটা হা হয়ে গেল। আপনি? রোহিত বলল, মাহিদ ভাই, কুল ভাই, আমি সরি মিস হায়াতের তরফ থেকে। উনি খেয়াল করেননি। এদিকে হায়াত হতভম্ব। মনে পড়ে গেল সকালের ঘটনা। হায়াত রিকশার জন্য অপেক্ষা করছিল, হাতে ছিল একটা আইসক্রিম, খুব মজার, সত্যি খাচ্ছিল মেয়েটা। হঠাৎ কথা থেকে যেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতেই ফরকে গেল সে। দেখল যে একটা কালো লোমওয়ালা কুকুর হিংস্রভাবে তার দিকেই দৌড়ে আসছে, আর তার সাথে একটা লোক, সেও দৌড়াচ্ছে, পরনে তার কালো ট্রাউজার আর কালো টি শার্ট। হায়াত বুঝতে পারল না কি করা উচিত তার। সে হঠাৎই আইসক্রিম আকাশে উড়িয়ে দিল এক দৌড়। টানা অনেকক্ষণ দৌড়ানোর পর এক গম্ভীর স্বর ভেসে আসে, হেই লেডি, স্টপ দেয়ার, হু আর ইউ অ্যান্ড হোয়াই আর ইউ রানিং? হায়াতের ভ্যাবাসেকা খেলো, ব্রেক কষলো হঠাৎ সে। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায়, দেখতে পায় সেই লোকটাকে, টি শার্ট পরায়, ফোলা মাংসপেশি দৃশ্যমান তার। হায়াত হাঁপাতে হাঁপাতে বলে, মানে আপনি ওকে খেপিয়ে তুলছেন কেন? দৌড়াচ্ছেন কেন? মাথায় সমস্যা? মানবটির তিক্ত স্বর শুনে অত বিহ্বল হলো হায়াত। সে হাঁপাতে হাঁপাতেই বলল, দেখুন মশাই, ছাদে কেউ দৌড়ায় না। এই কুত্তা আমার দিকে তেড়ে আসছিল বিদায় তো আমি। মাহিদের চোখ মুখ জুড়ে বিরক্তির রাজ। সে শুধু বলল, আমরা জাস্ট রেস করছিলাম।
আর হোয়াট ইজ কুত্তা? অলিভার। হিজ নেম ইজ অলিভার। হায়াত ভাবলেশীনভাবে বলল, কুত্তা তো কুত্তাই, নাম রাখলে তো আর মানুষ হয়ে যাবে না। আর কুত্তার সাথে কে রেস করে? ভাই, আপনি কি পাবনার পাগলা গারদ থেকে পালিয়েছেন নাকি? মাহিদের সোয়াল শক্ত হলো। হঠাৎ সেই মুহূর্তে ওখানে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। মাহিদ কিছু বলতে গিয়েও বলল না, তাই দাঁতে দাঁত চেপে শুধু বলল, ননসেন্স। এরপরেই অলিভারকে নিয়ে গাড়িটাতে উঠে বসলো। হায়াত হাঁক হয়ে গেল। ননসেন্স? টানা 1 মাইল হবে হয়তো বেচারি দাঁড়িয়েছে। 1 মাইল দৌড়ানোর পর লোকটা তাকে বলল সে কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করছিল। কুকুরের সাথে কোনো স্বাভাবিক মানুষ দৌড় প্রতিযোগিতা করে, আবার অন্যকে ননসেন্স বলে। হায়াত আশেপাশে কিছু খুঁজলো, পেয়েও গেল। আল্লাহ আকবার বলে মাঝারি সাইজের ইটটা ছুঁড়ে মারল। গাড়িটা স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই কাঁচ ভাঙার শব্দ কানে গেল। গাড়িটার সঙ্গে সঙ্গে থেমে গেল। মাহিদ চটজলদি গাড়ি থেকে নামলো। হায়াতের ভাগ্য ভালো, একটা রিক্সা পেয়েছিল তখন। মাহিদ পিছনে তাকাতেই দেখলো হায়াত তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা রিক্সা চুপ করে চলে যাচ্ছে। রাগে হাত মুষ্টিবদ্ধ হলো তার। অলিভার জোরে গেউ গেউ করে উঠল। গেউ গেউয়ের শব্দে কানে আসতেই হাত ভাবনা থেকে বেরিয়ে আসলো। জোরে ঘেউ ঘেউ করছে মাহিদের পাশের কুকুরটা, যাকে এতক্ষণ হায়াত খেয়ালই করেনি। ঘেউ ঘেউ করতেই সে ভয়ে লাফিয়ে উঠল। ও মা গো! রোহিত বলল, তোমরা কি পূর্ব পরিচিত? বলিষ্ঠ মানব পাতলা ঠোঁট জোড়া নেড়ে গম্ভীর স্বরে বলল, কোনো ইডিয়েটের সাথে মাহিদ মাহতাব চৌধুরীর পূর্ব পরিচয় থাকবে? হাউ ক্রেজি ইউ আর! রোহিত বলল, পূর্ব পরিচিত না হলে জানলে কি করে ও ইডিয়েট? হায়াত ভরকে তাকালো রোহিতের দিকে। সে বলল, আমি ইডিয়েট? মাহিদ কিছু বলার আগে পাশের কুকুরটা ঘেউ করে উঠল। মাহিদের ঠোঁটের কোণ বেঁকে গেল। হায়াতের মনে হলো কুকুরটা তার কথা শুনে এমন করলো, মানে কুকুরটাও তাকে অপমান করছে। যেমন মালিক তেমন কুকুর। হায়াত বলে উঠল, আপনি আপনার এই কুত্তা নিয়ে অফিসে কি করছেন? আপনার মতো লোককে জব দিয়েছে কি? রোহিত স্যারের মতো মানুষ তো দেওয়ার কথা না। যেমন আপনি বেয়াদব, তেমন আপনার কুত্তাটাও। কুকুরটা হঠাৎ ঘেউ ঘেউ করে হায়াতের দিকে তেড়িয়ে যেতে নিল। হায়াত ওরে বাবা বলে রোহিতের পিছনে গিয়ে লুকালো। রোহিত জিহ্ব কাটলো। কাকে কি বলছে মেয়েটা? দ্বিতীয়বার বলছি, অলিভার। হিজ নেম ইজ অলিভার। মাহিদ থমথমে স্বরে বলল, কথাটা যার লিভারই হোক, সরান কুত্তাটাকে। অলরেডি সকালে 1 মাইল দৌড়ানি দিছে আমাকে। রোহিত অবাক হয়ে বলল, কি? কুকুরটা একদিকে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। হায়াতের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে সে, যেন মাহিদের হাতে থাকা লাল ফিতাটা যেটা তার গলার সাথে আটকানো সেটা ছাড়লেই সে হায়াতের ওপর হামলে পড়বে। স্যার, বাঁচান না আমাকে। রোহিতের পেছন থেকে অসহায় স্বরে হায়াত বলল। রোহিত মাহিদের দিকে তাকিয়ে অসহায় স্বরে বলল, প্লিজ। হায়াত পিছন থেকে বলে উঠল, আপনি প্লিজ বলছেন কেন স্যার? একে আর এর এই কুত্তাটাকে দারোয়ান ডেকে বের করে দিলেই তো হয়। আপনি লজ্জা পেলে আমাকে বলুন স্যার, আমি একে শাট আপ। মিস হায়াত, কাকে কি বলছেন আপনি? আপনি জানেন ইনি কে? হায়াত বলল, একটা বেয়াদব কুত্তার একটা বেয়াদব মালিক। রোহিত চোখ রাঙিয়ে হায়াতের দিকে তাকালো, মনে মনে বলল, চুপ কর মা, তা না হলে চাকরি তো দূর, চরকাও পাবি এই কোম্পানির। রোহিত বলল, আপনি এখন যান। মিস হায়াত, আপনি অতিরিক্ত বাক্য ব্যয় করেন। আপনি জানেন আদৌ উনি কে? হায়াতের মুখটা চুপসে গেল। তার দিনটাই খারাপ আজকে। কে এই ব্যক্তি? কে? এখন এটা না আবার শুনতে হয় যে ইনি এই কোম্পানির সিইও। এই কোম্পানির সিইও ইনি, 50% মালিক ইনি। মাহিদ
মাহতাব চৌধুরী। তখনই দেখা গেল মাহিতকে বড় চেয়ারটাতে বসতে। হায়াত হা হয়ে গেল, যেন এইটারই বাকি ছিল। ইডিয়েটটাকে এখনই বের করে রোহিত, আই ডোন্ট ওয়ানা সি হার এনিমোর। রোহিত কপাল চাপড়ালো, নিজের পায়ে নিজে কুড়াল মারল মেয়েটা। রোহিত অসহায় দৃষ্টিতে তাকালো হায়াতের পানে। হায়াতের পায়ের নিচে মাটি সরে গেল। এই চাকরিটাও হলো না, এখন কি হবে? তবে একটা ব্যাপারে হায়াতের অনেক রাগ লাগছে। এই লোকটা কথায় কথায় তাকে ইডিয়েট বলছে কেন? চাকরি দিবি না ভালো কথা, এভাবে অপমান করবি কেন? চাকরি তো আর হবে না। তাই হায়াত রেগে বলে উঠল, লাগতো না তোর চাকরি, গু খা। তুই তোর কোম্পানি নিয়ে বাংলাদেশে অভাব পড়ছে চাকরির, আর তুই ইডিয়েট, তোর কুত্তা ইডিয়েট, শালা বেয়াদব। রোহিত মুখে হাত দিয়ে ফেলল। তৎক্ষণাৎ হায়াত রেগে চলে যাওয়ার আগে পিছন ঘুরে ভেঙালো তাকে। মাহিদের রাগ সোয়াল শক্ত হয়ে গেল। তার সামনে কথা বলতে গেলে যেখানে মানুষের হাঁটু কাঁপে, সেখানে এই এক লুটতি মেয়ে তাকে এইসব কথা শোনালো। মাহিদ হঠাৎ বলে উঠল, অলিভার গো। হকচকিয়ে গেল হায়াত। একদিকে অলিভারকে বলতে দেরি, তার দৌড় দিতে দেরি হয়নি। হায়াত ভয়ে তখন দাম করে দরজাটা বন্ধ করে দিল। অপাশ থেকে ঠাস করে একটা আওয়াজ এলো। অলিভার যে জোরে দর দিয়েছে, ব্রেক কষতে পারেনি বোধহয়। হায়াতের মনে হলো এই প্রথম ভয়ে সে একটা উচিত কাজ করেছে। তবে এখন তার পালানো উচিত। হায়াত আল্লাহর নাম নিয়ে দিল দৌড়। পিছন থেকে কে যেন চেঁচিয়ে উঠল, স্টপ ফাকিং বিচ। আমার অলিভারের কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। অফিসের সবাই দাঁড়িয়ে পড়েছে। কি হচ্ছে কেউই বুঝতে পারছে না। তবে ভালো কিছু যে হচ্ছে না বা ভবিষ্যতে হবে না তারা বেশ ভালোই বুঝলো। হায়াত জোরে বলে উঠল, গুখা। সবাই হা হয়ে গেল এহেন কথা শুনে। মাহির চোখ খিসে ফেলল, কি জঘন্য শব্দ! হয়নি চাকরিটা। হায়াত কথাটা বলে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। মুনমুন দুটো কফি কাপ নিয়ে এসে বিছানায় বসে বলল, জানা কথা। কিছুক্ষণ নীরব রইল দুজনেই। মুনমুন বলল, এটা তো ড্রামা বা গল্প না হায়াত, যে গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়ায় পরও তোকে কেউ চাকরি দিবে। বাস্তবে এসব হয় না। হয়েছিল, চাকরি হয়েছিল। হায়াত উঠে বসলো। মুনমুন কপাল কুঁচকে বলল, মানে? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর একের পর এক ঘটনাসহ বলল তাকে। মুনমুন হতবাক হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল সে হায়াতের দিকে। হায়াত এদিকে হিজাবটা খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল, পোড়া কপাল না আমার, তাই বলে নিজেকে ডিভোর্সি বানিয়ে ফেলবি? আর 1 বছর ধরে আসিস এখানে? মুনমুন হঠাৎই ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো। হায়াত অবাক হলো না এতে। সে টান মেরে মুনমুনের অপর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক বসালো। মুনমুন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। হায়াত বলল, অসভ্য কুকুর একটা। কুকুরটার জন্যই আজ আমার চাকরিটা হয়েও হলো না। হায়াত হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। মুনমুনের হাসি থেমে গেল। হকচকিয়ে গেল মেয়েটা। মুনমুন বলল, আয়, কি হলো তোর? হায়াত কান্নারত স্বরে বলল, আমার ফালতু রাগের জন্য হয়েছে এটা। কেন আমি একটু শান্ত থাকতে পারি না? মন, কেন তখন ইটটা মারতে গেলাম? চুপচাপ চলে এলেই তো পারতাম। বারবার ভুলে যায় যে এটা কোনো মুভি নয়, এটা বাস্তব। এখন কি হবে আমার? মুনমুন কফির কাপটা পাশের টেবিলে রেখে ওকে জড়িয়ে ধরল। বলল, আমি কি মরে গেছি? আর কত মন, আর কতদিন চালাবি তুই আমাকে? তুইও তো স্টুডেন্ট। মুনমুন বলে উঠল, সো হোয়াট? আর তাছাড়া তুই এমনভাবে বলছিস যেন 2-3 বছর হয়ে গেছে তুই এখানে আসিস। আর থাকলেই বা কি, আমাদের তো বেশ চলে যাচ্ছে। হায়াত ওর থেকে নিজেকে ছাড়িয়ে ওর দিকে ফোলা ফোলা নয়নে তাকালো। মুনমুন ওর গালে হাত রেখে বলল, কত কত গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষই তো চাকরি পায় না। আর তুই তো মন খারাপ করিস না।
আল্লাহ যা করে ভালোর জন্য করে, নিশ্চয়ই এই চাকরিটা হলে তোর ভালো হতো না, তাই হয়তো আল্লাহ তোর চাকরিটা হয়েও আবার কেড়ে নিয়েছে। হায়াত কিছু বলল না। মন মন বলল, যা ফ্রেশ হয়ে নে, আজকে বাইরে লাঞ্চ করব বরং। হায়াত কিছু একটা বলতে নিল। মন বুঝতে পারলো হায়াত কি বলতে চাইছে, তাই সে আগেই বলল, টাকা আছে, একটা টিউশনের বেতন পেয়েছি আজ হাতে, আজ খুব ঘুরবো দুজন। ওকে, যা যা। মন কথাটা বলে উঠে যেতে নিলে হায়াত বলল, তোর মতো বান্ধবী সবার হোক। মন পিছনে ঘুরে বলল, তোর মুখে নিজের সুনাম শুনে পাত চলে আসলো। আর সুনাম করিস না রে, এসছি। মন জোরে জোরে হাসতে লাগলো। হায়াতও হেসে ফেলল। মন তার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড বলা চলে। মেয়েটাকে হায়াত যত দেখে অবাক হয়। মেয়েটা একদম পারফেক্ট সব দিক থেকে, যেমন দেখতে তেমন পড়াশোনায়, আবার রান্নার হাতও অনেক ভালো। আর মন মানসিকতার কথা আর কি বলবে। এই যে হায়াত আজ 1 মাস হলো ওর এখানে আছে। মেয়েটা বিরক্তির পর্যন্ত প্রকাশ করেনি। আল্লাহ যাকে দেয় মন ভরেই দেয়। হায়াত দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া, কুল না, শার্ট আপ। মাহিদের এক ধমকে রোহিত চুপ হয়ে গেল। কোন সাহসে তুই ওই মেয়ের জন্য চাকরির কথা বলিস আমাকে? কলিজা বড় হয়ে গেছে। রোহিত বলল, মানছি মেয়েটা গর্দভ, কিন্তু মেয়েটা বড় অসহায়। ইমোশন দিয়ে বিজনেস চলে না। আরও আমাকে কি বলেছে, তার একটা শব্দও আমি ভুলিনি। অফিসের সবার সামনে আমাকে অপমান করেছে ও। আমার অলিভার ওর জন্য আঘাত পেয়েছে। ওকে খুন করতে পারলে শান্তি হতো আমার। এ না দেন, শাট আপ। রোহিত ফোঁস করে শ্বাস ছাড়ল। মনে খানিকটা সাহস সঞ্চয় করে সে বলল, কোম্পানির 50% তো আমার, তাই না ভাইয়া? মাহিদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোহিতের দিকে তাকায়। রোহিত ওই চাহনি দেখে বলে উঠল, সো হোয়াট, আমি বিজনেস বুঝি নাকি? আমি তো মাথা মোটা। তো তুমি থাক, আমি বরং আজ যাই। রোহিত দুরু বুক নিয়ে চলে যেতে নিল। মাহিদ কি ভেবে হঠাৎ বলে উঠল, আগামীকাল আসতে বল মেয়েটাকে। রোহিত ভরকে পেছনে তাকালো। না 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 না, থাক, আমি ওর অন্য একটা ব্যবস্থা করে দিব বরং। আগামীকাল ঠিক সকাল 10টায়, 1 মিনিটও লেট যেন না হয়। রোহিত কিছু বলতে নিলে মাহিদ বলল, গেট আউট। রোহিত কিছু বলার জন্য মুখ খুললেও তা বন্ধ করে ফেলল। চলে যেতে নিলে মাহিদ আবার পেছন থেকে বলে উঠল, এটাই লাস্ট। এরপর আর এমন কোনো অযোগ্য কাউকে চাকরি দেওয়ার কথা বললে তোর জিহ্ব টেনে ছিঁড়ে অলিভকে খাওয়াবো। ব্যাপারটা কল্পনা করেই রোহিতের ভেতর কেঁপে উঠল। একটা শুকনো ঢোক গিলে চলে গেল ছেলেটা। রোহিত চলে যেতেই মাহিদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তার যাওয়ার পথে তাকালো। এরপর পাশে অলিভারের দিকে তাকালো। এরপর কী ভেবে বাঁকা হেসে বলল, ডু ইউ ওয়ান্ট এ মেড? অলিভার কুকুরটা ঘেউ করে উঠল। মাহিদ তার মাথার হাত বুলিয়ে হাসল। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা ঠান্ডা বাতাস বইছে। হায়াত একটা বেঞ্চে অসহায়ের মতো বসে রয়েছে। তার এখানে বসে থাকার অবশ্যই কারণ আছে। তাকে রোহিত দেখেছে এখানে, সেও আসতো না, কিন্তু তার চাকরিটা খুব দরকার। মনও বলল যেতে, তাই তারা আর বাহিরে লাঞ্চ করলো না আজ। কিন্তু কথা হচ্ছে, এত কিছুর পরও কীভাবে কি প্রতিশোধ নিতেই বোধহয় চাকরিটা দিবে। এরপর হায়াতকে অত্যাচার করবে অনেকগুলো কাজ দিয়ে। কি ভেবেছে ওর লোকটা? হায়াত ড্রামা মুভি দেখে না বুঝি? হ্যালো মিস হায়াত। হায়াতের ভাবনায় ছেদ ঘটল। রোহিতের কথায় হায়াত দাঁড়িয়ে সালাম দিল তাকে। রোহিত মুচকি হেসে সালামের জবাব দিল। এরপর নিজে বসে তাকে বসতে ইশারা করলো। হায়াত দূরত্ব বজায় রেখে বসলো। কাজ তো সেরে ফেলেছেন মিস হায়াত? হায়াত বুক কুঁচকে বলল, মানে আপনার চাকরি হয়ে গেছে? ও কিসের চাকরি সেটা জানবেন না? হায়াত বলল, পিএর নিশ্চয়। রোহিত অবাক হয়ে বলল, আপনি জানলেন কেমন করে? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। হায়াত বলল, দুঃখিত স্যার, আমার লাগবে না এই চাকরি। আমি
বেকারি ভালো আছি। বেতন 3 লক্ষ টাকা। মিস হায়াত। হায়াত এক ব্রু উঁচু করে তাকালো রুহিতের দিকে। রুহিত ওপর নিচ মাথা দোলালো। হায়াত বলল, 10 লক্ষ হলে ভেবে দেখতাম। সরি, আপনি আসতে পারেন। রুহিত হা হয়ে গেল। এরপর বলল, আচ্ছা, ওয়েট ভাইয়ের সাথে কথা বলে দেখি। হায়াত কিছু একটা ভেবে বসে রইল। রুহিত একটু দূরে গিয়ে কল করলো। 10 সেকেন্ডও লাগলো না বোধহয় রুহিতের ফিরে আসতে। বাই রাজি আছে মিস হায়াত, কাল দেখা হচ্ছে তাহলে। হায়াত বোকা বনে গেল। সে কি একটা ভেবে বলে উঠল, আমার অগ্রিম চাই এই মাসের বেতন। হায়াত ওপর নিচ মাথা ঝাঁকালো। রুহিত বলল, আচ্ছা কালকে আসুন, দিয়ে দেওয়া হবে। রুহিত চলে গেল। হায়াত দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটাকে এত কথা শুনিয়েছে, আবার তার জানকে প্রিয় কুকুর তার জন্য আঘাত পেয়েছে। সে কি তাকে ছাড়বে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না দেখা যাবে, কুত্তা হাগলেও তাকে ডাকবে, কতভাবে যে তাকে হেনস্থা করবে লোকটা। সো মাস ভয়ঙ্কর নেতাই সে মাইনকার সিপাই পড়ছে। তা না হলে দাঁড়তো নাকি সে এই লোকের। হায়াত ফুস করে শ্বাস ছাড়লো। হঠাৎ ঝড়ো হওয়া শুরু হলো। হায়াত মুচকি হাসলো। এই আবহাওয়াটা তার ভালো লাগে অনেক। হায়াত জোরে একটা শ্বাস নিল। মেয়েটা নিজেকে সিনেমার নায়িকা মনে করেছিল বোধহয়, কিন্তু এটা সে সিনেমা নয়। সে শ্বাস নেওয়ার সাথে সাথে ধুলো সব নাকে ঢুকলো তার। টানা অনেকগুলো হাসি দিল মেয়েটা। নিজের কাজে বিরক্ত হলো বেশ। আসলেই লনসেন্স হাসি। জোরে একটা হাসি দিল হায়াত। এরপর দূর বলে হাঁটা আরম্ভ করলো। এখন বাড়ি গেলে শান্তি। ধুলি জ্বর উঠেছে হায়াতের চোখে, কিছু যেতেই সে চোখ খিসে ফেললো, কিন্তু হাঁটা থামায়নি। না দেখে হাঁটছিল সে কিছু একটার সাথে। থরাম করে বাড়ি খেয়ে এরপর হাঁটা থামলো তার। হায়াত আর্তনাদ করে উঠল। উফ! সেই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হায়াত বিরক্তিতে সূচক শব্দ করলো। দূর ব্যাং। এরপর আবায়াটা হালকা উঁচু করে দিল। এক দৌড়। হ্যাঁ, সে রাস্তার মাঝখানে গিয়ে আবার চিৎপটাং হয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো একটা বার যে কেউ দেখছে নাকি না দেখেনি। তাই সে উঠে আবার দৌড় দিল। 10 লাখ লাইক সিরিয়াসলি। হায়াত ওপর নিচ মাথা ঝাঁকালো। কোমরে গরম পানির ব্যাগ তার। মন হা করে তাকিয়ে রইল তার দিকে। হায়াত বলল, 1 মাস করেই জবটা ছেড়ে দিব। 10 লাখই দরকার আমার। ঋণটা শোধ হলে বেঁচে যায়। মন বলল, ভাই কিভাবে কি? বেশি কিছু না, কুত্তার গু পরিষ্কার করাবে হয়তো, আর অত্যাধিক অপমান তো আছে। মন বলল, ভাই আমিও চাই এমন একটা জব, অপমান করুক আর যেই মানি করুক, 10 লাখ 10 টাকা ভাই, এটাই তো কত। বাবা একটা বার, তুই 10 আর আমি 10, 20 লাখ। আমরা কত কিছু কিনতে পারবো ভাই, যখন যা মনে চায় করতে পারবো। বাবা মায়ের পকেট মানি 80 টাকা লাগবে না আর। মাথা নষ্ট ভাই, আমি ভেবেই পাগল হয়ে যাচ্ছি। হায়াত যেন কল্পনার সমুদ্রে ডুবে গেল। দুজন হা হয়ে অদ্ভুত সব কল্পনা করতে লাগলো। পরক্ষণেই হায়াত মুনমুনের দিকে তাকালো। মুনমুন ঘন ঘন পল্লব ঝাপটালো। হায়াতও ওর দিকে তাকিয়ে রইল। মিনিট খানেক পর, স্যার, স্যার, আমার হাজবেন্ড 2 বছর আগে মারা গেছে স্যার। আমার একটা চাকরির খুব দরকার স্যার। হেক্সি তুলে কাঁদে মুনমুন। হায়াত মুখ চেপে হাসি আটকায়। ফোনের ওপাশ থেকে রুহি বলল, আরে আরে কাঁদবেন না প্লিজ। আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে? মুনমুন জোরে জোরে কাঁদে। রোহিত বলল, আরে কি জ্বালা। আচ্ছা আপনি কালকে আসুন, আপনার সাথে সরাসরি কথা বলি। আচ্ছা স্যার, ধন্যবাদ। মুনমুন কল কেটে দিল। রোহিতকে আর কিছু বলতে না দিয়ে রোহিত হকচকিয়ে হয়, কিন্তু পরপরই হতাশার শ্বাস ফেলে। মনে হচ্ছে যেন সে বিধবা পাতা দেয়। উফ! পরক্ষণই তার মায়েদের বলা কথাটা মনে পড়ে গেল। ও আল্লাহ, এটা কি করলো সে? হায় হায়, মায়ের যদি
জানে। রোহিত বড্ড বিরক্ত হলো নিজের কাজে। কেন যে সে নাক কটাতা বলতে পারে না। এখন কি হবে? একটা শুকনো ঢোক গিলল সে। এদিকে মুনমুন কল কেটে হাসিতে ফেটে পড়ল, সাথে হায়াতও। দুজনের একজনও পরের পরিণতির কথা চিন্তা করলো না। তারা কল্পনা করেই খুশিতে আত্মহারা। আর সূর্য মেঘের আড়ালে লুকিয়ে আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। গতকাল সারা রাত বৃষ্টি পড়েছে, আজও আবহাওয়াটা সুবিধার বলে মনে হচ্ছে না। হায়াত কালো রঙের একটা আবায়া পরে হিজাব বাঁধছে। মুনমুন তৈরি হয়ে গেছে। সারা রাত শুধু 10 লাখ টাকার কথা ভেবে গেছে মেয়েটা। এক্সাইটমেন্টে ঘুমায়নি বলে চলে। রেডিও হয়ে গেছে তাই তাড়াতাড়ি। সেও একটা কালো রঙের আবায়া আর হিজাব পরেছে। হায়াত তৈরি হতেই ঘড়ির দিকে তাকালো। 9টা বাজে মাত্র। তবে হায়াত একটু আগে বের হওয়ার কথাই ভেবেছে। 1 সেকেন্ড লেটও সে আজ করতে চায় না। দুই বান্ধবী চা আর বিস্কুট খেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লো। এই বৃষ্টির সময় রিক্সা পাওয়াটা যেন দায়। হায়াত বিরক্ত হলো। হায়াত ঘড়ির দিকে তাকালেও সে 9টা 30 বাজে। মুনমুন বলল, সব রিক্সা গেল কই? হায়াত বলল, হেঁটেই চল, লেট করা যাবে না কোনো মতেই। হঠাৎ তখন একটা রিক্সা আসতে দেখা গেল। ওরা যেন আসার আলো পেল। তবে রিক্সাওয়ালা অতিরিক্ত ভাড়া চাইছে। হায়াত বলল, 60 টাকার ভাড়া 100 চার কি মানে মামা? দেখেন আফা, আজকা এমনেই আবহাওয়া ভালো না, বৃষ্টির মধ্যে রিক্সা চালাইতে কষ্ট হয়। হায়াত বলল, এত কষ্ট হলে আপনি নামেন, আমি রিক্সা চালাই। মুনমুন বলল, মামা 80 টাকা দিব, চলেন না আফা? হায়াত হাত ঘড়ির দিকে তাকালো। 9টা 45। বিরক্তি নিয়ে বলল, নেহাত লেট হচ্ছে, তা না হলে মোটেও যেতাম না। ওঠ মন। মুনমুন ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে বসলো। তারা ঠিক 10টা বাজার 5 মিনিট আগে পৌঁছালো। হায়াত বলল, তুই আমার পরে ঢুকবি আর একটু ইমোশনাল নাটক করিস তাহলেই হবে। আরে নো টেনশন বোন, ফাটিয়ে অভিনয় করব, 10 লাখ টাকা বলে কথা। হায়াত বলল, নিজে ফেটে যাস না আবার। আরে না না। হায়াত আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। লিফটে উঠে 8 চাপলো হায়াত। বুকের ভেতর কেমন ধুকপুক করছে তার। এদিকে বাহিরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মুনমুন ভেতরে গিয়ে দাঁড়ায়। আর সেই মুহূর্তে একটা কালো রঙের গাড়ি প্রবেশ করে। মুনমুন তাকালো গাড়িটার দিকে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলো একটা কালো রঙের লোমওয়ালা কুকুর। মুনমুনের বেশি সময় লাগলো না অলিভারকে চিনতে। হায়াতের দেওয়া বিবরণের সাথে মিলে গিয়েছে। পরপরই কালো স্যুট পরা একটা লোক নামলো। মুনমুন বুঝতে পারলো এটা হয়তো মাহিদ মাহতাব চৌধুরী। লোকটার চেহারা জুড়ে কেমন একটা গাম্ভীর্য ভাব। পরপরই আরও একটা গাড়ি এসে থামলো। মুনমুন সেদিকে খেয়াল করলো। এবার গাড়িটা থেকে আরেকজন কালো স্যুট পরা লোক নামলো। এটা যে রোহিত। মুনমুনের মস্তিষ্ক খুব সহজেই ক্যাচ করে ফেললো সেটা। অলিভার মুনমুনকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। মাইক ঘাড় বাঁকা করে তাকালো তার দিকে। মুনমুন একটু ভড়কে যায়। রোহিত ফোনে কি যেন দেখছে। সে এখনও মুনমুনকে খেয়াল করেনি। মাইক বরফ শীতল কণ্ঠে বলে উঠল, হু আর ইউ? মুনমুনের ভেতরটা কেমন যেন করে উঠল। স্বরটা শুনেই কেমন যেন ভয় ভয় লাগছে তার। সে কোনো মতে বলল, রোহিত স্যার ডেকেছেন। রোহিত নিজের নাম শুনে কপাল কুঁচকায়। তৎক্ষণাৎ মনে পড়ে যায় গতকালকের মেয়েটার কথা। ফোন থেকে চোখ সরায় সে। কিছু বলতে যাবে, কিন্তু বলতে গিয়েও যেন আটকে গেল ছেলেটা। হাঁ করে তাকিয়ে রইল সামনের রমণীটির দিকে। মনে শুধু একটা প্রশ্নই আসলো তার, এত সুন্দর একটা মেয়ের জামাই নেই। আহারে কি কষ্ট। হু ইজ সি? রোহিত। রোহিত এখনো ঘরে রয়েছে জানো? সে আনমনেই বলল, আমার বউ। মাহিদ বলে উঠল, হোয়াট? মুনমুন ভ্যাবাচেকা খেলো। পরক্ষণে মাহিদ এক ব্রুক উঁচু করে বলল, বাই এনি চান্স ও কি জবের জন্য? রোহিত হুঁশে আসতেই বুঝলো কি বলেছে সে, কিন্তু ঘটনা সামলাতে বলল, না 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 না, আমার গার্লফ্রেন্ড
তোমার সাথে পরিচয় করাতে আসতে বলেছিলাম। কেমন সুন্দর না? রোহিত মেয়েকে হাসে কথাটা বলে মাহিদের কপালে ভাঁজ পড়লো। মন কিছু বলতে নিলে রোহিত বলল, আরে জান, আমি কথা বলছি তো। মাহিদের হঠাৎ ঠোঁটের কোণ বেঁকে গেল। বলল, ভালো। সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে নিয়ে আয়, কথা হবে তখন। কথাটা বলে লিফটে উঠল সে। লিফটের দরজা বন্ধ হতেই রোহিত স্থির শ্বাস ছাড়ল। মনের দিকে তাকাতেই দেখলো সে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে। রোহিত তার দাঁত কপাটি বন্ধ করলো। সে কিছু বলতে যাবে তার আগেই মন ভ্যাভা করে কাঁদতে লাগলো। স্যার স্যার গো, এই অবিচার করবেন না স্যার। 10 লাখ আমার চাকরিটা খুব দরকার স্যার। আমি বিধবা মানুষ, বাপের বাড়ি থেকেও বের করে দিয়েছি, শ্বশুর বাড়ির লোকও ভালো না। রোহিত বিচলিত হয়ে বলল, আরে আরে কাঁদবেন না প্লিজ। আরে মন বলল, এই চাকরিটা না হলে আমি আমার স্বামীর কাছে চলে যাব স্যার। এই না, কী সব বাজে কথা বলছেন মিস? মন কান্নার মাঝে বলল। মন নাইস নেম। আচ্ছা, যাই হোক মিস মুনমুন, আপনি কাঁদবেন না প্লিজ, আমি দেখছি কি করা যায়। মুনমুন আগের চেয়েও জোরে জোরে কাঁদতে লাগলো। রোহিত বুঝতে পারছে না কি করবে। সে কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি আমার পিএ হিসেবে জয়েন করুন আপাতত। মুনমুন হঠাৎই কান্না বাদ দিয়ে ঠোঁটে এক ঝলক হাসি নিয়ে বলল, সত্যি স্যার, আমি রাজি। আজকেই থেকেই জয়েন করি। চলুন স্যার চলুন। রোহিত হয়তো বম্ব হয়ে গেল। সে বলল, আপনি সত্যি বিধবা? মন এটা শুনে আবার কাঁদতে লাগলো। রোহিত বলে উঠল, আচ্ছা আচ্ছা থাক চলুন। মন বিশ্বজয়ের হাসি দিল। হায়াত মাহিদের কেবিনের সামনে দাঁড়িয়ে। মাহিদ দেখেছে তাকে। হৃদস্পন্দন অস্বাভাবিক তার। অফিসের সবাইও কেমন করে যেন তাকে দেখছে। হায়াত একটা শুকনো ডোক গিলে দরজায় নক করলো। মে আই কাম ইন স্যার? নো, ভেতর থেকে কর্কশ স্বরে বলল মাহিদ। হায়াত আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। মাহিদ কি শুনে ফেললো সেটা? নাও কাম ইন। হায়াতের খুশির বাতিটা দপ করে নেভে গেল। ভেতরে প্রবেশ করলো সে। তাকে দেখেই অলিভার গেউ গেউ করে উঠল। হায়াত একটা শুকনো ঢোক গিলল। মাহিদ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। হায়াত নিচের দিকে তাকিয়ে অলিভারের এক একটা শব্দে তার ভেতর কেঁপে উঠছে। মাহিদ পুনরায় ল্যাপটপে মনোযোগ দেয়। মেয়েটাকে দেখলেই তার ইচ্ছা করছে গলা টিপে ধরতে। মাহিদ হঠাৎ কাউকে কল করলো। এরপরই মে আই কামিং ইন। হায়াত পিছনে তাকালো। জিন্স আর টপস করা এক সুন্দরী মেয়ে প্রবেশ করলো। ইয়েস স্যার, মিস নুনা, এই মেয়েটা আজ থেকে আপনার পিএ। যা ফর্মালিটিস আছে মিটিয়ে নিন। হায়াত অবাকই হলো, এর পিএ না? সিরিয়াসলি? হায়াত যেন শান্তি পেল একটু। নুনা হায়াতকে নিচ থেকে ওপরে পরখ করলো। এরপর কেমন মুখ কুঁচকে বলল, এই মেয়ে। মাহিদ এক ঝলক তাকালো শুধু। লুনা মেকি হেসে বলল, আচ্ছা স্যার। মাহিদ একটা পেপার দিয়ে বলল, এই পেপারটাতেও সাইন করাবেন। হায়াত একটু হুকিঝুঁকি মেরে পেপারটা দেখার চেষ্টা করলো। কিছুই না দেখতে পেয়ে বলল, এটা কিসের পেপার? 10 লাখ টাকা অগ্রিম কিসের ভরসায় দেব আপনাকে? মুখের কথায় মাহিদের কথা শুনে হায়াত ভাবল, আসলেই তো। লুনা হায়াতকে বলল, চলো আমার সাথে। মাহিদ বলল, এখানেই সাইন করান। লুনা কথা মতো তাই করলো। নিজের ডেস্ক থেকে কাগজপত্র নিয়ে এলো। হায়াতের হাতে কাগজগুলো দিতে হায়াত একের পর এক পড়তে লাগলো। মাহিদ হঠাৎ জোরে বলে উঠল, ফার্স্ট সাইন করান। ভয়ে চমকে উঠল দুজনেই। এই মেয়ে, দ্রুত কর। আর এতে পড়ার কি আছে? জমি বা বিয়ের কাগজপত্র নয় এসব। হায়াতো আর পড়ল না। প্রথম যে কয়েকটা পড়েছে ঠিকই আছে, কিন্তু মাহিদ যেটা দিল ওটা একটু পড়ে নেওয়া উচিত না? আমি 3 পর্যন্ত কাউন্ট করব। এর মধ্যে সাইন করতে না পারলে বেরিয়ে যেতে বলুন মিস নোনা। আমার কাছে সময়ের অনেক ভ্যালু রয়েছে। লুনা এবার বিরক্ত হয়ে বলল, একটা সাইন করতে এতক্ষণ লাগে? হায়াত আর পাস না ভেবে দ্রুত সাইন করে ফেলল।
আল্লাহর নামে নোনা কাগজগুলো মাহিদের কাছে দিল। এনে মাহিদ একের পর এক চেক করলো। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। পরপরই কর্কশ্বরে বলল, নাও লিভ। হায়াত বলল, টাকাটা কখন দেবেন? মিস লুনা, আপনি আসতে পারেন। লুনা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মাহিদ ল্যাপটপের দিকে তাকিয়েই প্রশ্ন ছুড়ল, কিসের টাকা? হায়াত কপাল কুঁচকায়, বলে, অগ্রিম 10 লাখ টাকা। মাহিদ কেমন করে যেন হাসলো। আপনি না বিনা বেতনে চাকরি করবেন বলে সাইন করলেন? হায়াত ভরকে গেল। মানে? মাহিদ পেপারটা উঁচু করে ধরল। হায়াত কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে রইল। হায়াতের ঘটনাটা বুঝতে বাকি রইল না। সে বলল, এমনটা করবেন না প্লিজ, আমার টাকার খুব দরকার। মাহিদ ভাবলেশীনভাবে বলল, আপনি তো সাইন করলেন। হায়াত বলে উঠল, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হয়। জানেন না আমার অফিসে এসি আছে, ঘামবেন না, চিন্তা নেই। ঠুস করে কাঁচ ভাঙার মতো হায়াতের দিল ভাঙার একটা শব্দ হলো বোধহয়। কতদিন চাকরিটা করতে হবে? 10 বছর। হায়াত হা হয়ে গেল কথাটা শুনে। অসহায় স্বরে বলল, 1 টাকাও পাবো না। মাহিদ 2 দিকে মাথা নাড়ল, বলল, তবে কিছু টাকা পেতে পারেন। মাহিদ অলিভারের দিকে তাকালো। হায়াত বলল, কি? এই কুত্তার গু পরিষ্কার করতে হবে। মাহিদ চোখ বুজে ফেলল, দাঁতে দাঁত পিষে বলল, অলিভার, হিজ নেম ইজ অলিভার। কুত্তা আর ওই জঘন্য শব্দটা আরেকবার বললে গুলি করে খুলি উড়িয়ে দিব। হায়াত আড়ালে ভেংসি কাটল। মাহিদ বলল, অলিভারের সব কিছু আপনি করবেন? এটা এমনিতেও পেপারে লেখা ছিল। তাহলে কি আপনার গড়? না না, কিছু না। মাহিদ তীক্ষ্ণ চোখে তাকালো। এরপর বলল, প্রতিদিন এসে আমার জুতোটা পরিষ্কার করবেন, তাহলে কিছু টাকা পেতে পারেন। বিনা বেতনেই চাকরি করব আমি, দরকার নেই টাকার। ধরে নিন আপনার কোম্পানিকে আমার শ্রমটা দান করলাম, ভিক্ষা দিলাম। মাহিদের চোয়াল শক্ত হলো। হায়াত কিছু বলল না আর চলে যেতে নিলে সে, কিন্তু হঠাৎই তার জুতোর ফিতা যায়। বিরক্তিতে সূচক শব্দ করে সে নিচু হলো সেটা বাঁধতে। আর তখন ধরাম করে একটা শব্দ হলো। অলিভার। হায়াত ভরকে ফ্লোরে বসে পড়ল। অলিভার উড়ে গিয়ে দরজার সাথে বাড়ি খেয়েছে, কিন্তু কুত্তাটার হঠাৎ ওড়ার শখ জাগলো কেন? তখনই হায়াত খেয়াল করলো অলিভার আসলে তার ওপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। হায়াত ঘটনাটা বুঝতে পেরে 3বার বুকে ফু দিল। এদিকে মায়ের দ্রুত গতিতে অলিভারের কাছে আসতে নিল। হায়াতের আবায়ার ইচ্ছা করে পা দিতে গিয়ে আবায়ায় পা পিছলে ধরাম করে হায়াতের হাতের উপর পড়ল সে। দুটো আত্মা চিৎকার শোনা গেল। অলিভারও গেও গেও করে উঠল ওদের। আল্লাহ! আমার হাত! মায়ের তৎক্ষণাৎ উঠতে নেয়, কিন্তু আবার ঠাস করে পড়ে যায়। হায়াতের মনে হলো যেন একটা পাহাড় ভেঙে পড়েছে তার হাতে। ব্যথায় চোখ মুখ কুঁচকে এক প্রকার আর্তনাদ করে উঠল। মায়ের ধমকে উঠল, চুপ! মায়ের তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। নিজের শার্টের হাতা ঠিক করতে করতে রাগী গলায় বলল, ইউ ননসেন্স! আমার উপর এভাবে পড়লেন কেন? হায়াত তখনও মেঝেতে বসে নিজের কোণে ঢলছে। অবাক হয়ে বলল, আমি আপনার উপর পড়িনি, আপনি পিছলে আমার উপর পড়েছেন। আর আপনার বেয়াদব কুত্তাটা আমাকে কামড়াতে আসছিল। মাইদ অলিভারের দিকে তাকালো। কুকুরটা এক কোণে কুঁকড়ে আছে, ওর গায়েও হয়তো লেগেছে। মাইদ কর্কশ স্বরে বলল, জাস্ট শাট আপ! আপনি আমার এই ফ্লোরটা নোংরা করছেন, এখনই এটা ক্লিন করে বের হন এখান থেকে। হায়াত মনে মনে বলল, তার সিরা লোক একটা নিজের দোষে পড়ছে, এখন আমাকে ঝাড়ছে। মাহিদ ওকে বসে থাকতে দেখে বলল, হোয়াট? আপনার নানির মাথা? হায়াত হনহনিয়ে চলে গেল কথাটা বলে। মাহিদ তাকে কিছু বলল না, আর যেন সে আর কথা বাড়াতে চাইছে না। হায়াত যেতেই মাহিদ বাঁকা হয়ে নিজের কোমরে হাত রেখে চোখ খিচে ফেলে। খুব জোর লেগেছে। ওফ! মাহিদ অলিভারের দিকে তাকায়, মাথাটা আলু হয়ে গিয়েছে বেচারার। মাহিদের হাত মুষ্টি বদ্ধ হয়।
আপনাকে আমি এমন শাস্তি দেব মিস হায়াত যে কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে। মিস মুনমুন, কাঁদবেন না প্লিজ। আপনাকে তো বললামই যে আপনি আমার প্রিয়, কিন্তু একটা সমস্যা আছে। মুনমুন চোখ বড় বড় করে বলে, কি সমস্যা স্যার? আমার কি বেতন 10 লাখ হবে না? রোহিত বেসুম খেলো। 10 লাখ? মুনমুন থতমত খেলো। রোহিত বলল, আপনাকে 1 লাখ দেওয়ার কথা ভাবতে পারি বড় জোর। আর সমস্যাটা হলো ভাইয়ার সামনে আপনাকে আমার গার্লফ্রেন্ড সাজতে হবে। মুনমুন মনে মনে ভাবলো, 1 লাখই অনেক, আর গার্লফ্রেন্ড সাজলে যদি 1 লাখ পাওয়া যায় তবে মন্দ কি? হায়াতকে বললে ও তো খুশিতে নাচবে। সে মুখটা একটু কোণ করে বলল, স্যার আপনি যা বলবেন তাই করব, শুধু টাকাটা সময় মতো দিলেই হবে। আমার স্বামীর আত্মা শান্তি পাবে তাহলে। রোহিত নিজের কপালে 2 আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে ভাবল, এই মেয়ে কি পাগল নাকি? স্বামীর আত্মার শান্তির জন্য গার্লফ্রেন্ড সাজবে? পর মুহূর্তেই রোহিত কি ভেবে বলল, কালকে আপনার হাজবেন্ডের ডেট সার্টিফিকেটটা নিয়ে আসবেন তো? কি? রোহিত তার দিকে তাকালো। হোয়াট? না না, কি কিছু না। আপনি এমনভাবে চমকালেন যেন আপনার হাজবেন্ডই নেই। মুনমুন প্রতিউত্তর করে না। রোহিত রাশভারী স্বরে বলে, মিথ্যা বলা আমার সবচেয়ে অপছন্দ। একটু সামলে থাকবেন মুনমুন। মুনমুন একটা শুকনো ঢোক গিলল। এখন কি হবে? হায়াত মাহিদের রুম থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমে গিয়েছিল। তার রাগ হচ্ছে নিজের ওপর, কেন সে ওই কাগজের সাইন করতে গেল। এখন 10 বছর বিনা বেতনে খাটতে হবে। হঠাৎ সেখানে লোনা প্রবেশ করলো। সে হায়াতকে দেখে কাচ্চিলে হাসি দিয়ে বলল, শোনো মেয়ে, এই অফিসে টিকতে হলে একটু স্মার্ট হতে হয়। এই বস্তা মার্কা পোশাক পরে পিয়ে হওয়া যায় না। হায়াত লোনাকে আপাতমস্তক দেখে নিয়ে স্বাস্থ্য গলায় বলল, আপু, বস্তা তো আলু হয়, আমি তো মানুষ। আর এই অফিসে টিকতে চাইছে কি? আমি তো চাই এখান থেকে চলে যেতে। যদি পারেন তাহলে প্লিজ স্যারের কাছে আমার নামে কুটনামি করবেন যেন আমাকে বের করে দেয়। আই রিকোয়েস্ট ইউ। লোনা যেন ভ্যাবাসেকে খেলো। হাত একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। লোনা বিড়বিড় করে বলল, পাগল নাকি? আজকের শিডিউল বলুন। লোনা তার ডায়েরিটা বের করে বলতে লাগলো, স্যার আজকে দুপুর 2টায় আরএস কোম্পানির সিওর সাথে আপনার একটা মিটিং আছে, সেখানেই লাঞ্চ করবেন আজ। আর এরপর আজ সন্ধ্যা 7টায় একটা পার্টি আছে। মাহিত কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিসের পার্টি? লোনা গদগদ হয়ে বলল, স্যার আপনি যে আজকে 70 কোটি টাকার একটা ডিল করতে যাচ্ছেন সেটার সেলিব্রেশন পার্টি আর কি। মাহিত বলল, ডিলটা এখনও পাইনি। আমরা জানি স্যার আপনি পাবেন, এটা আমাদের পার্সোনালি আমার বিশ্বাস। লুনা একটু লাজুক হেসে বলল। মাহিত বিনিময়ে কোনো উত্তর দিল না। ল্যাপটপে কী সব টাইপ করেই চলেছে। লুনা একটা হতাশার শ্বাস ছাড়ল। বুঝতে পারলো তার কাজ শেষ। তাই মাহিত গেট আউট বলার আগে সে বেরিয়ে গেল। নিজের দেশকে যাবে তার আগেই হায়াতকে চোখে পড়ল তার। মেয়েটাকে একগাদা কাজ দিয়েছে সে, নিজেরটাও পারলেও ওকে দিয়েই করিয়ে নিচ্ছে। মনে মনে কুটিল হাসে নোলা। হায়াতের এদিকে নাজেহাল অবস্থা। নোলা একগাদা ফাইল দিয়ে সেগুলো রিচেক করতে দিয়েছে তাকে। হায়াত আসলে কী যে রিচেক করবে সেটাই বুঝতে পারছে না। একটু বুঝিয়ে দিলেও তো পারতো। হাই! হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে খানিকটা ভড়কে গেল সে। পিছনে তাকালো। ছেলেটাকে একবার নিচ থেকে ওপর দেখলো সে। কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরা একটা ছেলে। হায়াত মুচকি এসে বলল, জি বলুন। ছেলেটা হায়াতের পাশে একটা চেয়ার নিয়ে বসলো উৎফুল্ল চিত্তে। হায়াতের দিকে হাত বাড়িয়ে বলল, আমি পিয়াস। তুমি? হায়াত হ্যান্ডশেক করলো না, এমনিতেই বলল, আমি হায়াত, নিউ জয়েন করেছি আজ। পিয়াস হেসে ফেললো। হাতটা সরিয়ে নিল সে। এক ভ্রু উঁচু করে বলল, ইন্ট্রোভার্ট। হায়াত একটু হেসে বলল, ওই আর কি। পিয়াস হেসে ফেললো শব্দ করে বলল, তুমি মোটেও ইন্ট্রোভার্ট না।
হলে সেই দিন স্যারকে ওসব বলে দৌড় দিতে পারতে না। হায়াত একটু লজ্জা পেল এ বেলায়। সে তো ভেবেছিল এই কোম্পানির সীমানায় আর কোনোদিন পা রাখবে না, তাই তো অমন করেছিল। পিয়াস হায়াতকে একটু ইতস্ত বোধ করতে দেখে বলল, আরে কুল ব্যাপার না এসব। যাই হোক, তুমি কোনো পোস্টে জয়েন করছো? হায়াত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, লুনা ম্যামের পিএ হিসেবে। কি? হায়াত তুমি তো শেষ। হ্যাঁ, বুঝতে পারছি আমি সেটা। পিয়াস বলল, এই লুনা মেয়েটা একটা বজ্জাত মেয়ে, মানে বজ্জাত বসের একটা বজ্জাত পিএ। তোমার আগেও কত মানুষ যে এই পোস্টে জয়েন করেছিল। সবাই এর অত্যাচারে বেগেছে। হায়াত যেন একটু ভয় পেল পিয়াসের কথা শুনে। সে তো ভাগতেও পারবে না। তুমি কদিন থাকো সেটাই দেখার বিষয় এখন। মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? পিয়াসের বাচ্চা। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে হায়াত তাকালো সেদিকে। মেয়েটার পরনে খয়েরি রঙের শার্ট আর কালো রঙের একটা প্যান্ট। স্ট্রেট করা চুলগুলো ছেড়ে রাখা, যা তার পিঠ ছুঁয়েছে। নাম ভ্যাঙাবি না। রিয়ানা। রিয়ানা তার কথা পাত্তাই দিল না। সে একটা মুচকি হাসি দিয়ে তার হাত বাড়িয়ে দেয় হায়াতের দিকে। হাই, আমি রিয়ানা। হায়াত এবারে তার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, আমি হায়াত। পিয়া শতবম্ব হলো। পরক্ষণে ব্যাপারটা বুঝলো সে। এমন মেয়েও আছে আজকাল যুগে, অবাক করা বিষয়। নাইস নেম। রিয়ানা মুচকি এসে বলল, তার এক হাতে কফি মগ। সে বলল, তোমার বয়স অনেক কম মনে হচ্ছে কেন বলো তো? কী খাও তুমি? হায়াত একটু রয়ে শুয়ে বলল, আমার বয়স কমই, 20 চলছে। হোয়াইট? রিয়ানা আর পিয়াস দুজনেই চেঁচিয়ে উঠল। অমনি পাশে ডেস্কের কয়েকজন তাদের দিকে তাকালো। রিয়ানা তাদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, সরি গাইস। হায়াতের কাছে এদের দুজনকে বেশ ভালো মনে হলো, তাই সে তাদের সবটা বলতে লাগলো। রিয়ানা একটা চেয়ার এনে বসলো। নিজেদের কাজকর্ম ফেলে তারা হায়াতের স্টোরি শুনতে লাগলো। বলা শেষ হতেই পিয়াস অবাক স্বরে বলল, ওই ডাইনের পিএ হিসেবে 10 বছর, তাও আবার বিনা বেতনে। রিয়ানা বলল, মাহিত স্যার অনেক ডেঞ্জারাস একটা পার্সন। আর হৃৎপিণ্ড বুঝো, এই লিভার হচ্ছে তার হৃৎপিণ্ড। তোমাকে স্যার জব্দ করতে এই ব্যবস্থাটা করেছে। হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? রিয়ানা একটু ভেবে বলল, আছে। পিয়াস বুক কুঁচকায়। হায়াত উৎসাহ নিয়ে বলল, কি? ওই পেপারগুলো যদি পাওয়া যায় তাহলে সম্ভব। ফাউল আইডিয়া। পিয়াস বলল কথাটা। রিয়ানা বলে, তাহলে তুই আইডিয়া দে। পিয়াস ভাব নিয়ে বলল, নাকা ঝাঁকা আইডিয়া আছে আমার কাছে। এরপরেই একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, খুন করে ফেলো মাহিত স্যারকে। রিয়ানা পিয়াসের মাথায় চাটি মারে। হায়াত ফিক করে হেসে ফেলে। পিয়াস মাথা ডলতে ডলতে বলে, মাথায় মারবি না রিয়ানা। কথাটা শেষ হতে রিয়ানা আবার মারে। মেরে বলে, কি করবি তুই? পিয়াস বলে উঠল, তোর লিপস্টিক খেয়ে ফেলবো। হায়াত প্রথমে হাসলে পরে চুপ হয়ে গেল। কথাটার মানে বুঝতে পেরে। রিয়ানা চোখ রাঙানো। পিয়াস ঠোঁট চোকা করলো। অমন সময় মিস্টার পিয়াস আহমেদ অ্যান্ড মিস রাইমা রিয়ানা, মাহিত স্যার জানিয়েছেন আপনাদের এই মাসের বেতন থেকে 10,000 কাটা হয়েছে। অফিস টাইমে কাজ ফেলে আড্ডা দেওয়ার জন্য। লোনার কথা শুনে পিয়াস আর্তনাদ করে উঠল, হোয়াট দ্য ফাক। না। রিয়ানা বিরক্তিতে সূচক শব্দ করলো। হায়াতের খারাপ লাগলো। তার জন্য এদের ক্ষতিটা হলো। একটু না হয় আড্ডায় দিয়েছে, তাই বলে 10,000 কেটে নিবে। শালা জানুয়ারি মাস। কিন্তু মাহিত জানলো কিভাবে যে তারা আড্ডা দিচ্ছে? রিয়ানা বোধহয় বুঝলো হায়াতের মনের কথাটা। ওই যে সিসিটিভি ক্যামেরা। রিয়ানার কথা শুনে হায়াত তাকালো উপরের দিকে। এরপর কোন স্বরে বলল, সরি, আমার জন্যই আপনাদের। আরে বাদ দাও তো। রিয়ানা বলল কথাটা। পিয়াস মুখটা বাংলার প্যাসের মতো করে রেখেছে। হায়াত তখন বলল, আজ আমি আপনাদের লাঞ্চ ট্রিট দিব। সত্যি? পিয়াস উচ্ছ্বাস নিয়ে বলল। হায়াত মুচকি এসে মাথা দোলায়। রিয়ানা বলল, কোনো দরকার নেই। ট্রিট মানেই টাকা অপচয়। না আপু প্লিজ, আমার জন্য আপনাদের আজ এই ক্ষতিটা হলো। ট্রিটটা এক্সপন্ট
না করলে রাগ করব আমি। রিয়ানা কিছু বলতে গেলে পিয়াস বলল, আরে মেয়েটা এত করে বলছে, মানা করিস না তো। রিয়ানা চোখ পাকিয়ে তাকায়, এরপর বলে, আজকেই ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমি উল্টাপাল্টা ব্যাপারে টাকা অপচয় পছন্দ করি না। হাত হেসে বলল, আচ্ছা আপু। রিয়ানা উঠে চলে গেল। পিয়াস বসেই রইল। তোমার চোখে এত ডার্ক সার্কেল কেন? রাত জেগে প্রেম করো? হায়াত কিছু বলতে নেবে অমন সময় আবার লোনা এলো। মিস্টার পিয়াস, আপনার এই মাসে পুরো বেতনটাই কেটে নেওয়া হয়েছে। করুন আরও গল্প। হো। পিয়াসের যেন একটা মিনি হার্ট অ্যাটাক হলো। আর্তনাদ করে উঠল জোরে, না স্যার, আমার কাজটা কি আসলে? মুনমুনের কথা শুনে রোহিত ফোন থেকে চোখ সরায়, বলল, আপনার আহামরি কাজ নেই, আমার সাথে ঘুরবেন, খাবেন, এইটুকুই। এ তো খুব আরামের চাকরি। রোহিত হাসলো, আপনার কপাল ভালো তাই আমার চোখে পড়ছেন। জি স্যার, আমিও তাই মনে করি। মুনমুন মুষ্টি হেসে বলল। রোহিত মুগ্ধ হয় সেই হাসি দেখে। উফ, মেয়েটার চোখ ধাঁধানো সুন্দর। রোহিতের মনটা বলে উঠল, হুশ, এমন একটা মেয়ে যদি আমার বউ হতো। স্যার, আমি কি তাহলে আজ চলে যাব? রোহিত ভাবনা থেকে বের হয়। বলে উঠল তৎক্ষণাৎ, না। মুনমুন বলল, কি করব তাহলে স্যার? রোহিত একটু ভেবে বলে, আসেন আমরা লুডো খেলি। রোহিত দাঁড়িয়ে পড়ল, সোফার দিকে যেতে যেতে বলল, কি? ক্রিকেট খেলার কথা তো বলিনি, লুডোই খেলবো, নো টেনশন। মুনমুন বুঝতে পারল না রোহিতের কথার মানে। রোহিত মুনমুনকে বসে থাকতে দেখে বলল, কেমন করে হেসে বলল, খেলায় দেরি হয়ে যাচ্ছে, আসুন। মুনমুন ফোঁস করে শ্বাস ছেড়ে গেল। তোমাকে স্যার ডাকছে। হাত মাত্রই বিরিয়ানির প্যাকেটটা খুলেছিল, তখনই লুনা এসে কথাটা বলল। পিয়াস হাতের চামচটা দিয়ে পিটাতে চাইল লুনাকে। রিয়ানা বলল, কিন্তু এখন তো লাঞ্চ টাইম। সো হোয়াট? হায়াত বিরক্ত হলো বেশ। দপদপ করে শব্দ করতে করতে চলে গেল সে। লুনা তার যাওয়ার দিকে তাকালো, এরপর বিরিয়ানির দিকে। সরি হায়াত। হায়াতের বিরিয়ানির প্যাকেটটা নিতে গেলে পিয়াস বলল, ওটাতে হাত থুতু দিয়ে গেছে, আপনি চাইলে খেতেই পারেন। লুনা কপাল কুঁচকে বলল, কখন দিল? আমি তো দেখলাম যে মাত্র খুলছে। পিয়াস একটু হেসে বলল, ও ও দেয়নি, ওয়েট, থুথু এই যে আমি দিলাম। এখন লুনা তার হাত সরিয়ে ফেলল, রাগে গজগজ করে আঙুল তুলে বলল, মিস্টার পিয়াস, আপনাকে আমি বেতন কাটবেন। লুনা রাগে গজগজ করতে করতে চলে গেল। রিয়ানা ফিক করে হেসে ফেলল। পিয়াস ওর মুখটা বিকতি করে লুনাকে ভেঙ্গায় একটু, এরপর নিজের বন্ধ করা প্যাকেটটা হায়াতের জায়গায় রেখে হায়াতেরটা সে নেয়। রিয়ানা বলল, লুনা ম্যাম, এ তো ছোট লোক মার্কা। কেন আল্লাহ জানে, প্রত্যেকবার নিজের পেয়ের খাবার কেড়ে নিয়ে নিজে খায়। এই লুনারে একদিন ভুনা না করেই নয়। রিয়ানা হেসে ফেলল। পিয়াসের দুই চোখের বিষ যেন এই লুনা। অবশ্য সবারই মে আই কাম ইন স্যার? ইয়েস। হাত ভেতরে প্রবেশ করলো। মায়ের সাথে সাথে বলল, অলিভার খাবে এখন? হায়াত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে, অলিভার খাবে তো সে কি করবে? নাচবে? মায়ের তখনই গুরুগম্ভীর স্বরে বলল, খাও ওকে। ওয়েট, আমার মাথাটা খুলে নেই। মাহিদ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। হোয়াট? হায়াত চিবিয়ে চিবিয়ে বলল, আমার মাথাটা খাবে বলেই তো আমাকে ডেকেছেন, তাই না? শাট আপ, গর্জে উঠল মাহিদ। হায়াত খানিক কেঁপে উঠল, মস্করা করছো আমার সাথে? হায়াত শুধু ফোঁস করতে লাগলো। মাহিদ বলে উঠল, 1 মিনিটের মধ্যে ওকে খাইয়ে আমার চোখের সামনে থেকে দূর হবে। হায়াত মনে মনে বলল, আপনি আপনি বলা শেষ, বেলের নাতি কোথাকার। আসল শব্দটা বলতে পারলে শান্তি বেশি পেতাম। হায়াত টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল ডগ ফুড আর প্লেট। সে তা নিয়েই অলিভারের কাছে এগিয়ে যেতে লাগলো। একটু দূর থেকে প্লেটটা দিতে নিল। মাহিদ বলে উঠল, ওর মুখের সামনে এনে দিয়ে যাও। হায়াত সসূচক শব্দ করে আল্লাহ আল্লাহ করে ওর মুখের সামনে কাঁপা কাঁপা হাতে প্লেটটা এনে রাখতে যাবে, এমন সময় অলিভার হঠাৎ গেও করে উঠল। হায়াত ভয়ে প্লেট হাওয়ায়
পাশে অলিভারের মাথায় থাপ্পড় মেরে পিছিয়ে যায় বসেই। এরপর নিজের হাতের আঙুল গুনতে থাকে। যখন দেখলো সব ঠিক আছে তখন সে স্বস্তির শ্বাস ছাড়ে। এদিকে থাপ্পড় খেয়ে অলিভার যেন হতভম্ব। তবে অলিভার আগের সেও খেপে গেল এবার। সে হঠাৎ গেউ গেউ করে হায়াতের ওপর ঝাঁপিয়ে পড়তে লাফ দিতে চাইল। হায়াত ভয়ে চোখ খিচে ফেলে না। কিছুক্ষণ বাদেও যখন নিজেকে অক্ষত অনুভব করলো তখন পিটপিট করে তাকালো। অলিভার হিংস্রভাবে ঘেউ করছে তার দিকে তাকিয়ে। তবে তার কাছে আসতে পারছে না। হায়াত মাহিদের দিকে তাকালো, দেখলো সে অলিভারের বেলটা ধরে রেখেছে। তখন ভেসে এলো এক বরফ শীতল স্বর, বেরিয়ে যাও। হায়াত উঠল না। মাহিদ বেলটা হালকা করতেই অলিভার এগিয়ে যেতে নিলে হায়াত লাফিয়ে উঠল। এরপর আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে দৌড় দিল। মাহিদ অলিভারের মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত হও। অলিভার ফুঁসতে লাগলো। মাহিদ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। স্টুপিড গার্ল, অফিস ছুটি হয়েছে সবেমাত্র। হায়াতের অবস্থা নাজেহাল। কোমর ব্যথায় টনটন করছে, হাতটাও ব্যথায় যাতা অবস্থা। সে সব কিছু কুচে উঠে দাঁড়ালো। রিয়েনা আর পিয়াসের সাথে দেখা হলো। পিয়াস দেবদাসের মতো মুখ করেও রেখেছে। হায়াত পুনরায় তাকে বলল, সরি ভাইয়া। পিয়াস ওর দিকে তাকালো, এরপর বলল, রাখো তোমার সরি, এটা বলো তুমি খুনটা কবে করবে। হায়াত ভরকে বলে, জি। রিয়েনা পিয়াসের বাহুতে থাপ্পড় মারে। পিয়াস কাঁদো কাঁদো স্বরে বলে, আমি খেলবো না স্যার, আমার পুরো বেতনটা ক্যান কাটলো। তুই যাওয়ার পর জাস্ট 2 সেকেন্ডই তো ছিলাম। ধরতে গেলে রিয়ানা বলল, বেশ হয়েছে, তুমি এর কথা ধরো না তো হায়াত, তুমি যাও। হায়াত উত্তপ্ত। সে আবার সরি বলে চলে গেল। গ্রাউন্ড ফ্লোরে আসতেই মনমনের সাথে দেখা হলো তার। মনমন তাকালো হায়াতের দিকে, দুজনেরই বিধ্বস্ত চেহারা। মনমনের কাছে যেতে সে বলল, বেতন 1 লাখ ফিক্স হয়ে গেছে বেপ্পি, কিন্তু একটা শর্ত দিয়েছেন স্যার। হায়াত চোখ কপালে তুলে বলে, 1 লাখ কি করে, আর শর্তটা কি? মনমন শুকনো ডোক গিলে বলল, আমাকে রোহিত স্যারের গার্লফ্রেন্ড সাজতে হবে মাহির স্যারের সামনে। তারা কথা বলতে বলতে হাঁটছিল। এহেন কথা শুনে হায়াত থমকে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে রাস্তার মাঝখানে বসে পড়ল। কসম, তুই একটা জেনুইন মাল মন। এলি বিধবা সেজে আর অফার পেয়ে গেলি স্যারের গার্লফ্রেন্ড হওয়ায়। আর আমাকে দেখ, চুনোপুটি হয়ে জুতো পরিষ্কারের অফার পাচ্ছি। শেষের লাইনটা বলে মেকি কান্না করলো। ঠিক তখনই একটা কালো রঙের অডি কার এসে তাদের সামনে থামলো। জানলার কাছ নামতেই দেখা গেল মাহিদের সেই পাথর মুখটা। রাস্তার মাঝখানে তামাশা করা কি আপনার স্বভাব? গেট এ সাইড। হায়াত হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে ধুলো বা জ্বাললো। বিড়বিড় করে বলল, আইসে আমার জমিদার, রাস্তার মালিক সেজে বসে আছে। মাহিদ গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে নিয়েও থামলো। মনমনের দিকে ঘুরে তাকালো। পরক্ষণে তার কপাল কুঁচকে যায়। পরপরই হায়াতের উদ্দেশ্যে সে বলল, আগামীকাল ঠিক সকাল 8টায় 1 মিনিট দেরি হলে আপনার ওই দান করা শ্রম দ্বিগুণ হয়ে যাবে। গাড়িটা যেতেই হায়াত মুখ বেংসি কাটল, কিন্তু তার মনে তখন অন্য চিন্তা। আগামীকাল কি সত্যি তার নরক গুলজার শুরু হতে যাচ্ছে? পাশে মুনমুনের দিকে তাকাতেই ভয়ে একটা লাফ মারল হায়াত। ও আল্লাহ গো! মুনমুন চোখ টেরা করে নাক ফুলিয়ে ব্যাবলার মতো দাঁত বের করে রেখেছে। হায়াত চাচাতেই ও নিজেকে ঠিক করলো। এরপর হেসে ওকে কিছু বলতে যাবে তখন দেখলো সামনে রোহিত দাঁড়িয়ে। বেচারা থমকে গেছে মুনমুনের এই রূপ দেখে। মুনমুন ভ্যাবাচেকা খেলো। এটা তো না হলেও পারতো। আহ অরুণ, তুমি কি করে পারলে বিয়ে করতে? তুমি তো আমাকে ভালোবাসতে। এতই ঠুনকো তোমার ভালোবাসা। যদি আমাকে নিজে করতে পারবেই না তাহলে কেন আমার জীবন
জীবনটা ধ্বংস করে দিলে? কেন আমাকে ওই দিন এত আপন করে নিয়েছিলে? তুমি তো জানতে যে আমি মা হতে চলেছি, আমাদের সন্তান আসতে চলেছি, তাহলে কেন বিয়ে করলে তুমি? তুমি তো আমাকে বড় কথা দিয়েছিলে যে কখনো আমার হাত ছাড়বে না। আই হেট ইউ অরুণ, আই হেট ইউ। ঘৃণা করি তোমার মতো পুরুষকে আমি। তোমার জন্য আজ আমার গায়ে এই কলঙ্কের দাগ লেগেছে। আমি আল্লাহর কাছে খুব করে চাইবো যেন তোমার ঘরে একটা মহিমা হাওলাদার জন্মায়। তখন তুমি বুঝবে আজকে আমার এই অবস্থাটা, আজকে আমার এই সন্তানের গায়ে তোমার জন্য কলঙ্ক লেগেছে। আই ওয়ান্ট ফরগিভ ইউ অরুণ, তোমার জন্য আজ আমাকে সুসাইডের মতো জঘন্য পদক্ষেপ বেছে নিতে হচ্ছে। কিন্তু আমি তো বাঁচতে চেয়েছিলাম, সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম। তুমি তো দেখিয়েছিলে আমাকে সেই স্বপ্ন, তাহলে মাঝপথে কেন হাত ছেড়ে দিলে? আমি তোমাকে ক্ষমা করব না অরুণ চৌধুরী। সুখের আশা তোমায় জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। আবার এই চিঠিটা নিয়ে বসেছিস। ভাইয়ের কথায় ফিসেল হাসলেন অরুণ চৌধুরী। চোখ বুজে মাথাটা এলিয়ে দিলেন সোফায়। মারিদ চৌধুরী ক্ষিপ্ত হয়ে সোফায় বসলেন। আর কত অরুণ, তোর একটা এত বড় ছেলে আছে, একটা মেয়ে আছে, এখনো তুই সেই আজ ওর মৃত্যুবার্ষিকী, কিন্তু কপাল দেখ ওর কবরটা কোথায় তাও আমি জানি না। বরণ চৌধুরী চোখ মুখ শক্ত করে বললেন, তুই এবার এসব থেকে বের হ অরুণ। অরুণ চৌধুরী চিঠিটা খামে ভরে টেবিলে রাখলেন। ওর অভিশাপ লেগেই গেল। ভাইজান, সুখের আশা আমাকে জ্বলিয়ে পুড়িয়ে সত্যি সারকার করে দিল। অরুণ চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রাখলেন। আমি তো ওর ক্ষতি চাইনি ভাইজান। বিয়েটা আটকাতে আমি কি কম চেষ্টা করেছিলাম? মেজো ভাইজান না সেদিন বিয়ের আসর থেকে পালাতেন, আর না বাবা আমাকে কসম দিতেন বিয়ের জন্য। আমি আমি অজান্তেই খুনি হয়ে গেলাম ভাইজান। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। অরুণ চৌধুরী চোখের কোণের পানি মুছলেন। বাবা, তুমি কাঁদছো? অরুণ চৌধুরী তাকালেন দরজার দিকে। হুইল চেয়ারে বসা একটা মেয়ে, পরনে গোলাপি রঙের একটা থ্রি পিস। সে একাই হুইল চেয়ার ঠেলে অরুণ চৌধুরীর কাছে এলো। কি হয়েছে বাবা? অরুণ চৌধুরী মিথ্যা আসার চেষ্টা করে বলেন, কই মা, কিছু হয়নি তো। চোখে কি যেন পড়েছিল, তুমি একা আসতে গেলে কেন? শেফালি কোথায়? বরণ চৌধুরী বলে উঠলেন, তানহা মা, তোমাকে না বলেছি একা একা চলাফেরা করবে না, যদি কোনো বিপদ হয়? তানহা হেসে বলল, ওভার থিঙ্কিং করো তোমরা আমাকে নিয়ে, আমার এভাবে চলতে অসুবিধা হয় না। অরুণ চৌধুরী বড্ড মায়াভরা দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। মেয়েটার আজ এই অবস্থার জন্য তার নিজেকে দায়ী মনে হয়। আজ থেকে 15 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে এমনটা হয় তানহার সাথে। সেই অ্যাক্সিডেন্টে নিজের স্ত্রীকেও হারিয়েছেন তিনি। সেই দুর্বিষহ দিনের কথা মনে পড়তেই গায়ের কাঁটা দিয়ে ওঠে তার। বাবা, ভাবনা থেকে বেরিয়ে আসে ভদ্রলোক। জি মা। তানহা হঠাৎ গাল ফুলিয়ে বলল, আজ শপিংয়ে নিয়ে যাওয়ার কথা। অরুণ চৌধুরী বললেন, কিন্তু আমার তো আজকে একটা কাজ আছে মা। তানহার মন খারাপ হবে দেখে বরণ চৌধুরী বলেন, ঘরে জোয়ান ছেলে থাকতে তুমি এর মতো বুড়োকে নিয়ে টানা ছেঁচড়া করছো। তানহা কপাল কুঁচকায়। বরণ চৌধুরী বললেন, মাহিল না হয় অফিসে, কিন্তু মারিদ কোথায়? মারিদ, আই মিস ইউ বেন। নাও গিভ এ কিস। আধারে মোড়া একটা রুম, দিনের আলো পর্দা গলিয়ে যেন ভেতরে আসতে পারছে না। তবে যতটুকু আসছে ততটুকুতে দেখা গেল এক বলিষ্ঠবান পুরুষকে, যার কানে ইয়ারবাডস আর হাতে সিগারেট, মাথাটা সোফায় এলিয়ে দেওয়া। ফোনের ওপাশ থেকে কিছু বলার আগে দরজায় বিকট শব্দ হলো। এই হতচ্ছাড়া, এই দরজা খোল। মারিদের বোধহয় কুঁচকে আসে। এমন সময় তাকে ডিস্টার্ব করার সে বড্ড বিরক্ত বোধও করলো। সে জানে এত সহজ তার বাপ ছাড়ার কারোর হবে না। সে দুদিকে ঘাড় বাঁকালো। মটমট করে হাড়ের শব্দ হলো। সে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। দরজা খুলতেই বাবা রাগী চেহারায়
সম্মুখীন হলো সে। মন ভদ্রের বিপরীত শব্দের মতো আচরণ করার কারণটা জানতে পারি আমার সম্মানীয় জন্মদাতা বরণ চৌধুরী এহেন কথা শুনে হা হয়ে বললেন, তুমি আমাকে অভদ্র বললে? মারিদ তাকে কিছু বলল না। ফোনের ওপাশের ব্যক্তিকে অনেকটা আদুরে স্বরে বলল, গিভ মি 2 মিনিটস। রাগ করো না সোনা, ওকে। মারিদ একটু হেসে কলটা কেটে দিল। বরণ চৌধুরী অদ্ভুত চোখে তাকালেন। নির্লজ্জ ছেলে একটা, বাপের সামনে কি সব বলছে দেখ। এদিকে মুহূর্তেই মারিদের গলার স্বর চেঞ্জ হয়ে গেল। যা এতক্ষণ নমনীয় শোনাচ্ছিল তা মুহূর্তে এখন কঠোরে পরিণত হয়েছে। মুখ জুড়ে ভর করেছে বিরক্তিরা। কি সমস্যা, জ্বালাচ্ছ কেন? বাপের সাথে কথা বলতে গিয়ে অমনি স্বর চেঞ্জ হয়ে গেল। কি সমস্যা জিজ্ঞাসা করছো আমাকে? মারিদ বিরক্ত বোধ সূচক শব্দ করে বলল, তো এখন তোমাকে জান সোনা বলে ডাকতে বলছো? আচ্ছা ঠিক আছে। মুহূর্তে মাহির ডং করে বলতে লাগলো, বলো সোনা, জ্বালাচ্ছ কেন? আমাকে এভাবে বলো না ডার্লিং। বরণ চৌধুরী পিছনে সরে চোখ মুখ শক্ত করে ফেললেন। চুপ করো বেয়াদব ছেলে, দুইটা হারাম জাদার জন্ম দিয়ে গেছে তোমাদের মা। একজন তো কথাই বলে না আমার সাথে, আরেকজন কথা বললেও লজ্জায় ফেলে দেয় আমাকে। মারিদ ঠোঁট চেপে হাসে। বরণ চৌধুরী জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বললেন, যে জন্য দেখেছি সেটা শোনো। তানহা শপিংয়ে যাবে, নিয়ে যাও ওকে। আজ তো আর হসপিটাল যাবেন বলে মনে হচ্ছে না। মারিদ সঙ্গে সঙ্গে বললে উঠল, আমি পারবো না। রোহিতকে বলো অফিসে। কি? মারিদ অবাক হয়ে বলল, রোহিত পরপর 2 দিন অফিস গেছে, এটা কিভাবে সম্ভব? মারিদ অবাকের সপ্তম আসমানে যেন। বরণ চৌধুরী বললেন, অবাক হয় কি আছে? ছেলেটা নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, কথা তো সেটা না। কথা হলো ওর ব্রেনটা মাটি থেকে তুলে তো কেউ দিয়েছে। সেটা কে? বরণ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে রইলেন। সে আর কথাই বলতে চাইল না। এর সাথে চলে যেতে যেতে বলল, রেডি হয়ে নিচে নামো। তানহা ওয়েট করছে। মারিদ কিছু বলল না। সে এখনো হিসাব মিলাচ্ছে ব্যাপারটার। আপনি 10 মিনিট লেট। হায়াত ডুলু ডুলু চোখে তাকিয়ে মাহিদের দিকে। ঘুম থেকে উঠেই দেখে 7:45 বাজে, অথচ তাকে 8টা বাজে আজ থাকতে বলেছিল। অবশ্য দেরি তো হবেই উঠতে। রাতভর কোরিয়ান ড্রামা দেখেছে 2 বান্ধবী। হায়াত হাওয়ার ব্যাগে উঠে ব্রাশটা কোনো মতে করে আবায়া আর হিজাব পরে দৌড়র। হিজাবের অবস্থাও বাজে, কোনো পেছিয়ে এসেছে আর কি। কপাল ভালো রিক্সা পেয়ে গিয়েছিল। এসে শুনে মাহিদ ডেকেছে তাকে। এরপর এখন সে মাহিদের কেবিনে এসে খুব চেষ্টা করছে তার চোখ জোড়া খোলা রাখার, তবে মনে হচ্ছে না সে সফল হচ্ছে। হঠাৎ মুখে কিছু আছড়ে পড়ায় হাত চমকে উঠে আর্তনাদ করে ওঠে। হাত আপনা আপনি মুখে চলে যায় তার। মুখটা ঝলে যাচ্ছে পুরো। মাহিদ তার হাতে থাকা গরম কফিটা ছুঁড়ে মেরেছে। হায়াতের চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। আহ আল্লাহ, আমার ফেস। মাহিদ কঠোর স্বরে বলে উঠল, আপনি 10 মিনিট লেট করে এসে আবার আমার সামনে দাঁড়িয়ে খোঁড়ার মতো ঘুমাচ্ছেন? আপনার সাহস কত বড়? হায়াত বেজা নয়নে মাহিদের দিকে তাকায়। মাহিদের ভেতর যেন শান্তির স্রোত বয়ে গেল হায়াতের চোখে পানি দেখে। তবে ভেজা চোখের আড়ালে রাগটা মাহিদ বেশ উপলব্ধি করতে পারল, যা তার রাগকে বাড়িয়ে তুলল। একটা ফাইল হায়াতের দিকে ছুঁড়ে মেরে বলল, আপনাকে রিসেক করতে দিয়েছিল না কাল এই ফাইলটা? কি রিসেক করেছেন? হ্যাঁ। এখানে একটা পেপার মিসিং কেন? আপনার কাছে কি বিজনেসটা ফান মনে হয়? মিস হায়াত। হায়াত হাত মুষ্টিবদ্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। অলিভারের দিকে তাকাতেই হায়াত হতভম্ব হলো। হ্যাঁ, এই প্রথম হায়াত কোনো কুকুরকে হাসতে দেখলো। রাগ সপ্তম আসমানে চড়ে গেল তার। আপনার জন্য গতকালকে আমাকে ঠিক কতটা ঝামেলায় পড়তে হয়েছে জানেন তো? চাকরি থেকে বের করে দিন আমাকে, তাইলেই তো ল্যাটা
চুকে যায়। মাহিদ হালকা হাসলো। রাশ ভারী স্বরে বলে, সেই কথা আপনি আপনার মাথা থেকে ডিলিট করে ফেলেন। এত এত ক্ষতি করার পর আপনাকে ছেড়ে দেব আমি? ফাক ইওর মাইন্ড। হাত বিস্ফোরিত নয়নে তাকায় তার দিকে। মাইন্ড সেসব পাত্তা না দিয়ে বলে, আপনার পানিশমেন্ট হচ্ছে আপনি আজকে অফিস শেষে অফিসের ওয়াশরুম পরিষ্কার করবেন। হাত কাট কাট গলায় বলল, পারবো না আমি। আপনার কথা আমি শুনবো কিসের জন্য? হ্যাঁ, কাজ করব কেন আপনার জন্য? আপনি আমাকে বেতন দেন। আমার কথা না শুনলে যে আপনার জেল হয়ে যেতে পারে সেটা কি আপনি জানেন? মাহিদ অত্যন্ত শান্ত স্বরে বলল। হায়াত কিছু বলে না, রাগে ফুঁসতে থাকে শুধু। মাহিদ মজা পায় তা দেখে। দাঁড়িয়ে আছেন কেন? ফাইলটা নিয়ে বের হন এখনই। আবর্জনা বেশিক্ষণ কেবিনে থাকলে বমি চলে আসবে। লিভ। হায়াতের চোখ টলমল করছে। সে নিচু হয়ে ফাইলটা উঠিয়ে বেরিয়ে যেতে নিল। যত সব অপদার্থ। হায়াতের অনেক খারাপ লাগলো আজ। আজ পর্যন্ত এইরকম ব্যবহার কেউ করেননি তার সাথে। সে নিজের ডিস্কে না গিয়ে ওয়াশরুমে গেল। ওয়ার্ড্রোবের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে হায়াতের বুক ফেটে কান্না আসছে। গরম কফির সেকা আর মাহিদের বিষাক্ত কথাগুলো যেন তীরের মতো বিঁধছে ওর কলিজায়। নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে পানি ঝাপটা দিল মুখে। জ্বলছেও খুব। সে ফুপাতে ফুপাতে শুধু একটা শব্দ বলল, আম্মু। পরপরই হায়াত তার ফোনটা নিয়ে একটা মেসেজ করলো, আমার খুব কষ্ট হচ্ছে অ্যাঞ্জেল, আমি আর পারছি না। অপর পাশ থেকে উত্তর এলো, অতীতের দিকে তাকাও। এই কষ্ট কি তার চেয়েও বেশি? রক্তের হিসাব নিবে না? হায়াত থমকালো। কিছু দৃশ্য মানুষ পটে ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো সে। চৌধুরী ভিলা। মারিদ বিরক্তি নিয়ে নিচে নেমে এলো। ব্ল্যাক ডেনিম আর হোয়াইট শার্ট পরেছে সে, তবে মেজাজটা খিটখিটে। তানহা হুইল চেয়ারে বসে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। মাহিদকে দেখেই তানহার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অরুণ চৌধুরী মুচকে হাসলেন। বরণ চৌধুরী বললেন, এসেছে শয়তান। মাহিদ মুচকে এসে বলল, শয়তানের বাপ বলেছে আর শয়তান আসবে না। বরণ চৌধুরী মুখ ঘুরিয়ে নিলেন। তানহা বলল, আমি ভাবলাম তুমি বুঝি ঘুমাবে আর বের হবে না। মারিদ তানহার হুইল চেয়ারের পেছনে গিয়ে হাত রাখলো। গলার স্বর কিছুটা নরম করে বলল, তোর হুকুম অমান্য করার সাহস কি আমার আছে পিচ্ছি? চল আজ তোকে পুরো শহর ঘুরিয়ে শপিং করাবো। তানহা খিলখিল করে হেসে উঠল। মাহিদ যখন তানহাকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছে তখন অরুণ চৌধুরী সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মনের কোণে সেই পুরনো চিঠিটার কথা বারবার উকি দিচ্ছে। আমার ঘরে একটা মহিমা হাওলাদার জন্মাবে। মহিমার সেই অভিশাপ কি তবে তানহার এই পুঙ্গত্বের রূপ নিয়ে ফেলেছে? অরুণ চৌধুরী আপন মনে বিড়বিড় করে বললেন, মাহিমা, তুমি কি আমায় ক্ষমা করবে না কোনো দিন? আবহাওয়াটা আজ কেমন যেন। এই সূর্য মেঘের আড়ালে মুখ লুকাচ্ছে, আবার সেখান থেকে উকি দিচ্ছে হালকা হাওয়াও বইছে আবার। এমন এক আবহাওয়ায় সাথে যদি প্রিয় মানুষ থাকে, উফ, কথাই নেই তাহলে। মনমনও তা আজ বেশ খুশি। সে তার সয়ামীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মুখে তার লাজুক হাসি। তার হাত লোকটা শক্ত করে ধরে রেখেছে, যেন চালে সে পালিয়ে যাবে। কিন্তু লোকটার ফেসটা খোলা দেখছে মনমন। খুব চেষ্টা করলো ভালো করে দেখার, ধুর, দেখতে পাচ্ছে না সে। হঠাৎ লোকটা মুনমুনের কোমর পেঁচিয়ে তার কাছে টেনে আনলো। মুনমুন লজ্জা পেল, লাজুক স্বরে বলল, কি করছেন, ছাড়ুন। ব্যক্তিটা ছাড়ল না, বরং মুনমুনের দিকে ঝুঁকলো। তার ওষ্ঠের দিকে এগোচ্ছে সে। মুনমুন চোখ বন্ধ করে ঠোঁট চোখা করে অমন সময় জাহান্নামী 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 কর্কশ শব্দে তার ফোন খান বেজে উঠল। মুনমুন লাফ দিয়ে ঘুম থেকে উঠল। আশেপাশে তাকালো সে।
ভয়ে বুক দরফর করছে তার। দূর কত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। আহা, কিন্তু এই রিংটং কে দিল? পরক্ষণে মুনমুন দাঁত পিষে বলল, হায়াতের বাচ্চা। পরক্ষণে ফোনটা সামনে আনলো সে। রোহিত স্যার নামটা ফোনের জল করছে। মুনমুন একটা শুকনো ঢোক গিলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 12টা বাজে। এই যা, তার না 10টা বাজে অফিসে থাকার কথা। মুনমুন ফোনটা রিসিভ করে কোনো মতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? রোহিত একটু টেনে টেনে বলল কথাগুলো। রোহিত অফিসে আসে না এটা ঠিক, কিন্তু কাজে হেরফের সে করে না। টাইম মেনটেন করে চলাটা তার পছন্দ। মুনমুনের সাথে সে ভালোভাবে কথা বলেছে, তাকে একটু সুযোগ দিয়েছে, তাই বলে অফিসকে সে মামার বাড়ি বানিয়ে ফেলবে। রোহিত একটু কঠোর হলো যেন, কথা বলেন না কেন? মুনমুন মিনমিন করে বলল, সরি স্যার, আপনি 10 মিনিটের মধ্যে আমার সাথে অফিসে দেখা করবেন। আই ডোন্ট নো হাউ। রোহিত কথাটা বলে কল কেটে দিল। মুনমুন আটকে রাখা শ্বাসটা ছাড়ল যেন। কিন্তু 10 মিনিটের মধ্যে কিভাবে কি? অফিসে তো এমনিতেও কোনো কাজ নেই তার, এর চেয়ে বাসায় থাকাই তো ভালো। রাগ দেখানোর কি আছে? যত সব। মুনমুন উঠে ফ্রেশ হতে চলে গেল। হেলে দুলে তৈরি হলো সে। 10 মিনিটের মাথায় আগুন দিয়ে সে 1 ঘন্টা পর অফিসে গেল। অর্থাৎ এখন 1টা বাজে। মুনমুন গুনগুনিয়ে গান গাইতে গাইতে লিফটে উঠল। উঠে সাথে চাপলো। এরপর রোহিতের কেবিনের দিকে যেতে লাগলো। মে আই কাম ইন স্যার? রোহিত খুব মনোযোগ সহকারে কী যেন করছে ল্যাপটপে। এই প্রথম রোহিতকে ল্যাপটপে কিছু করতে দেখলো সে। অবশ্য দেখেছেই একদিন। রোহিত গম স্বরে বলল, কামিন। মুনমুন ভেতরে প্রবেশ করলো। সে চেয়ারে বসতে নিলে রোহিত বলল, বসতে বলেছি। মুনমুন আদৌ বসে আটকে গেল। খুটখুট করে কেসে উঠে দাঁড়ায়। সরি স্যার, কয়টা বাজে এখন? মুনমুন চুপ করে রইল। রোহিত হঠাৎ চেঁচিয়ে উঠল, আমি কিছু জিজ্ঞাসা করেছি। কয়টা বাজে? মুনমুন কেঁপে উঠল। খানিক কাঁপা স্বরে বলে, একটা আপনার আসার কথা কয়টায়? 10টায়। লেট হওয়ার কারণ? মুনমুন নীরব রইল। রোহিত বলল, আনসার দিন। ঘুমাচ্ছিলাম। রোহিত চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পরপর সে বলল, আপনার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট এনেছেন? মুনমুনের মস্তিষ্কে একটা ঠাডা পড়ল যেন। সে তো ভুলে গিয়েছিল। আয় হায়। রোহিত বলল, এনেছেন। মুনমুনের নীরবতায় যেন উত্তর দিয়ে দিল। রোহিত বলল, আগামীকাল নিয়ে আসবেন অবশ্যই। আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। আমি আজ থেকে অফিসে জয়েন করেছি, একদম সিরিয়াসভাবে। এই কোম্পানি কাউকে এমনি এমনি টাকা দেয় না, পরিশ্রমের বিনিময়ে দেয়। আপনার জন্য আমাকে জয়েন করতে হয়েছে, তাই এখন থেকে টাইম মেনটেন করবেন। তাহলে আপনাকে লাথি মেরে বের করতে কোম্পানি দুবার ভাববে না, বুঝেছেন? মুনমুন মুখ ফুলিয়ে উপর নিচ মাথা ঝাঁকায়। লাথি মেরে বের করবে? তোকে আর তোর ভাইকে একদিন লাথি মেরে বের করবে সে। শুধু অনুমতিটা দিক একবার। ফালতু কোথাকার। ভাইয়া, আমরা এখানে আসলাম কেন? মাহিদ সানগ্লাসটা পরে বলল, ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে, তাই ভাবলাম মাহিদের পেছনে একটু আগুন লাগিয়ে আসি। তানহা ফিক করে হেসে ফেলল। মাহিদ হুইল চেয়ারটা বের করে তানহাকে ধরে বসালো। এরপর সামনের দিকে অগ্রসর হলো। ওপরে আসতেই সবাই একে একে দাঁড়িয়ে পড়ল। মাহিদ হাতের ইশারায় বসতে ইশারা দেয়। সে সোজা মাহিদের কেবিনের উদ্দেশ্যে যায়। যার পথে হঠাৎ একজনের সাথে সে ধাক্কা খায় সে। হাত মুখ জ্বলছে বলে এই নিয়ে 20 বার পানি দিতে গেছে। আসার পথে চোখ মুছতে মুছতে আসছিল, যার দরুন মাহিদকে খেয়াল করেনি। সাইড থেকে আসায় মাহিদও খেয়াল করেনি। মাহিদ মুখ খুঁজকে বলে, কোন শৌখিনার মারে? চোখ কি হাতে নিয়ে হাঁটেন? আপনি কি পাছায় নিয়ে হাঁটেন? হাত সাথে সাথেই বলল কথাটা। তানহা ফিক করে হেসে ফেলেছে এটা শুনে। মাহিদ বড় বড় চোখ করে তাকালো তার দিকে। ব্রুজরা শিথিল হয়ে গেল সাথে সাথে। হাত মাস্ক পরে রয়েছে
মুখ লালচে হয়ে গেছে বিদায়। মারিদের মনে হলো এই চোখ জোড়া তার চেনা, বড্ড চেনা। এদিকে পিয়াস আর রিয়ানা হায়াতকে হাত দিয়ে ইশারা করছে চুপ থাকতে। হায়াত ইশারায় কেন জিজ্ঞাসা করতে লাগলো তখনই, ওই তো মাহিদ ভাইয়া। তানহার কথায় মাহিদের হুঁশ আসে। মাহিদ পকেটে হাত গুজে দাঁড়িয়ে হায়াত মাহিদের দিকে তাকায়। মাহিদকে দেখেই একটা গালি দিল সে। বেয়াদব অলিভারকে দিতেও ভুলল না। সে মাহিদের পাশে দাঁড়িয়ে লেজ নাড়ছিল। তানহাকে দেখেই সে দৌড়ে তার কাছে আসতে নিলে হায়াত ভয়ে মাহিদের ডেনিম আগড়ে ধরে। ওরে বাবা গো! মাহিদ হকচকায়। আশ্চর্য, এই ভয়েসটাও তার চেনা। মাহিদ এই দৃশ্য দেখার জন্য মোটেও তৈরি ছিল না। তার চেহারায় সেটার প্রমাণ। আর এদিকে তানহা অলিভারকে আদর করছে, চুমু খাচ্ছে। অলিভারও তানহার সাথে লেপ্টে গেছে। মাহিদও হঠাৎ ধমকে উঠে, আপনাকে ঢং করার জন্য রাখা হয়নি মিস হায়াত। যান, নিজের দেশকে যান। হায়াত মাহিদের ডেনিম ছেড়ে দেয়। ফুঁসতে ফুঁসতে নিজের দেশকে যায় সে। মাহিদ বিড়বিড় করে নামটা। হায়াত, আমার কেবিনে আয়। মাহিদ নিজের বাইরের উদ্দেশ্যে বলল কথাটা। মাহিদ সেসব ভাবনা বাদ দেয় আপাতত। কেবিনে প্রবেশ করেই মাহিদের দিকে প্রশ্ন ছুড়ে মাহিদ, মেয়েটা কি নতুন? তুই জেনে কি করবি? পাল্টা প্রশ্ন করে মাহিদ। মাহিদ চেয়ারে বসতে বসতে বলল, আমার পছন্দ হয়েছে, বিয়া করব ওরে। মাহিদ চুপ করে রইল। তানহা বলল, সে কি ভাইয়া? তুমি? মাহিদ ওর সম্পূর্ণ করার আগেই বলল, মাঝখানে কথা বলা আমার পছন্দ নয় পিসি। তুই অলিভারের সাথে খেল, এখানে কান দিস না। তানহা চুপ হয়ে গেল। মাহিদের দিকে তাকিয়ে মাহিদ বলল, নতুন জয়েন করেছি। মাহিদ হাসলো, বলল, তাই তো বলি, চাপায় এত জোর কেন? মাহিদ ল্যাপটপে মনোযোগ দিল। মাহিদের ভালো লাগলো না তা। সে বলল, সারাদিন ল্যাপটপে এত কি গুতাস, বেচারাকে একটু শান্তি দে এবার। মাহিদ মুখ কুঁচকে বলল, কী সব ভাষা? গোতাই নাও, তোর কাছে খারাপ ভাষা? তুই কি আসলেই আমার যমজ? চেহারা ভিন্ন বলে মনটাও ভিন্ন। মাহিদ চুপ করে বসে রইল। তখন মে অ্যান্ড কামিং স্যার। মাহিদ চোখ বুজে ফেলল। আবার সেই স্বর। মাহিদ বলল, কামিং। হায়াত প্রবেশ করলো। হায়াতে একটা ট্রে, সে তাতে 3 কাপ কফি। মাহিদ তা দেখে বলল, লোলা কোথায়? আপনি এনেছেন কেন? লোলা ম্যামের পা ব্যথা, তাই আমাকে দিয়ে যেতে বলল। মাহিদ কিছু বলল না। মাহিদ হায়াতের দিকে তাকালো। হায়াত ট্রেটা টেবিলে রেখে চলে যেতে নিলে মাহিদ রাখলো তাকে। হায়াত পিছন দিকে ঘুরল। জি স্যার। ফাইলটা রেডি হয়েছে। জি স্যার, এখন দিব। তো কি 2 বছর পর দেবেন? সরি স্যার। হায়াত হঠাৎ কেমন যেন নম্র সভ্যের মতো কথা বলছে। মাহিদ খেয়াল করলো ব্যাপারটা। হায়াত চলে গেল। মাহিদের বুকটা ধুকপুক ধুকপুক করছিল। এতক্ষণে যেন তা থামলো, তবে মস্তিষ্ক থামলো না। খিলখিল করে কেউ হেসে বলছে, মাহিদ ধরো আমাকে। হা 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 হা। মাহিদ উঠে দাঁড়ালো হঠাৎ। মাহিদ কপাল কুঁচকায়। মাহিদের কপালে ঘাম জমেছে। সে কোনো কিছু না বলে তানহাকে ফেলেই বড় বড় পা ফেলে চলে গেল। ভাইয়া, আমাকে তো নিয়ে যাও। মাহিদ শুনল না কিছুই। মাহিদ জিহ্বা দিয়ে গাল ঠেলে ওর চলে যাওয়া দেখল। কি হলো হঠাৎ? গল্প প্রেমের রং তুলি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।